ষড়যন্ত্র ব্যর্থ হবে, বাংলাদেশের জনগণ ভালো কিছু করবে, ভালো কিছু পাবে, একটা স্থিতিশীল সুন্দর বাংলাদেশ গড়ে তুলবে। ভারত যদি বাংলাদেশের উপরে সার্জিক্যাল স্ট্রাইক চালায়, পরের দিন ভারতের মানচিত্র আরো কমপক্ষে 7টা নতুন রাষ্ট্র নির্মিত হবে, আমরা জানিয়ে দিচ্ছি। এই সিদ্ধান্ত এখন শুধু ভারতের হাতে নয়, এই সিদ্ধান্ত এখন বাংলাদেশের জনসাধারণের হাতে। এই মুহূর্তে যুদ্ধের যে সর্বশেষ পরিস্থিতি সেটা মোটামুটি একটা পজিটিভ অবস্থানে আছে আমাদের বীরদের জন্য, কিন্তু অনেক রক্তের বিনিময়ে হয়তো ভালো কিছু ঘটতে পারে, কারণ এইবার অন্যান্য বারের মতন আর সিস্টেম হচ্ছে না। আপনি দেখেন দ্বিতীয় ধাপে সমান তালে আমাদের ভাইরা কিন্তু লড়াই করে। আপনি কি প্রস্তুত বাংলাদেশের জন্য লড়াই করতে চান? সময় এসে গেছে। কি আপনার কানকে বিশ্বাস হচ্ছে না? জি, আপনার কান, আপনার চোখ, আপনার বিবেককে এবার প্রস্তুত করুন এই সত্য সংবাদটি শোনার জন্য। বাংলাদেশের পক্ষ নিয়েছে পাকিস্তান। ভারত এবং বাংলাদেশের মধ্যে এখন কি হবে? বাংলাদেশ কিন্তু এখন দ্বিগুণ শক্তিশালী হয়ে গিয়েছে। এখন বুঝতে পারবে ভারত বাংলাদেশ কি জিনিস। দর্শক শ্রোতা, আপনারা সব কিছু জানেন যে ভারত কিন্তু বাংলাদেশকে নিয়ে অনেক পরিকল্পনা করতেছে এবং বাংলাদেশের অনেক কিছুই তারা ধ্বংস করে দেওয়ার চেষ্টা করতেছে। তারা কিন্তু সীমান্তবর্তী এলাকার মধ্যে ঢুকে যাওয়ার চেষ্টা করতেছে, বাংলাদেশের মধ্যে ঢুকবে এবং বাংলাদেশকে ধ্বংস করবে, অনেক কিছু করবে। এখন কিন্তু তারা হারে হারে বুঝতে পারবে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন সর্বশেষ কি হচ্ছে এই সব বিষয় নিয়ে এবং আগামীতে কি হবে। গাইজ, আমরা আর কথা বাড়িয়ে ভিডিওটা লং করছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। সর্বশেষ কি হচ্ছে এবং এই সব বিষয় নিয়ে সবাই কি বলতেছে, সবার কথাতেই কিন্তু এই সব বিষয় আপনারা স্পষ্ট জানতে পারবেন। আপনারা ধারাবাহিকলি এই ক্লিপগুলো দেখবেন এবং ভিডিও শেষে কয়েকটা ইম্পর্টেন্ট ক্লিপ রয়েছে, সেই ক্লিপগুলোও কিন্তু দেখবেন, একটু স্কিপ করবেন না। এই যে ধারাবাহিকলি দেখুন, তারপর আপনার মন্তব্য করুন। বোমা, যুদ্ধ বিমান, ট্রাঙ্ক এবং সৈন্য প্রস্তুত রেখেছে আমাদের বাংলাদেশের মুসলমান ভাইদের সাহায্য করার জন্য। কারণ ভাই ভাই মুসলমান এক। পাকিস্তান হামলাটা করবে হলো কাশ্মীর সীমান্ত দিয়া, আর বাংলাদেশ থেকে হামলা শুরু হবে এই দিক দিয়া। তাহলে দুই ভাই একসাথে দুই দিক থেকে ভারতে আক্রমণ করা হবে। পাকিস্তান প্রস্তুত, তাদের বোমা আছে, পারমাণবিক বোমা আছে, সেটা বাংলাদেশকে দিবে, তারা প্রস্তুত, অস্ত্র দিবে, সব দিবে, এবং তারা নিজে ওই সীমান্তে হামলা করবে। আর এদিকে জাহাজ দিয়ে অস্ত্র পাঠিয়ে দিব, এখান থেকে বাংলাদেশ হামলা করা হবে, একযোগে দুই ভাই মিলে হামলা করা হবে। আপনি কি প্রস্তুত বাংলাদেশের জন্য লড়াই করতে চান? সময় এসে গেছে। ওপারের শত্রুরা এক একটা হচ্ছে, সঙ্গে যোগ দিয়েছে পতিত স্বৈরাচার। এতদিন ধরে বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের গণমাধ্যমে যে দলটি নিজেকে মুক্তিযুদ্ধের সপক্ষের দল বলতো, মুক্তিযুদ্ধের প্রধান দাবিদার ছিল, সেই দলটি এবার ওপারের অর্থাৎ দিল্লিকে আমার দেশে আক্রমণে প্ররোচিত করছেন। কি আপনার কানকে বিশ্বাস হচ্ছে না? জি, আপনার কান, আপনার চোখ, আপনার বিবেককে এবার প্রস্তুত করুন এই সত্য সংবাদটি শোনার জন্য। কি হচ্ছে বলেন? যে পতিত স্বৈরাচার বাংলাদেশে 15 বছর ধরে জগদ্দল পাথরের মতো আমাদের বুকে চেপে বসেছিল, তারা যখন এই দেশের ছাত্র জনতা তাদেরকে খেদিয়ে দিল, তখন তারা আর সহ্য করতে পারছে না। তারা এবার আমাদের শত্রুকে আমার দেশে ঢোকাতে চাইছে দখলের জন্য। আর শত্রুরা সেই পতিত স্বৈরাচারের সর্দারনির প্রেসক্রিপশন নিয়ে, পরামর্শ নিয়ে আমার দেশের মধ্যে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। আপনাদের চট্টগ্রামে সাইফুল ইসলাম আলিফের কথা মনে আছে? জি, ইন্টেলিজেন্স তথ্য বলছে যে সাইফুল ইসলাম আলিফকে ইসকন প্রকাশ্যে হত্যা করেছে, তার প্রধান কারণ তারা চেয়েছে হিন্দু মুসলিম দাঙ্গা সৃষ্টি করতে। জি, একেবারে সত্য তথ্য বলছি আপনাদের। ওপারের প্রেসক্রিপশন নিয়ে ইসকন চেয়েছিল বাংলাদেশে হিন্দু মুসলমানের মধ্যে একটা দাঙ্গা সৃষ্টি করতে। যেহেতু সংখ্যা হিন্দু কম, মুসলমানরা প্রতিশোধ নিতে ঝাঁপিয়ে পড়বে। ঠিক সে বিষয়টি ভারতের গণমাধ্যমগুলো খুব বড় সড়ো আকারে প্রচার করবে। ইভেন প্রত্যেকটা টেলিভিশন, বিজিবি শাসিত প্রত্যেকটা টেলিভিশন এ নিয়ে আলাদা চাল তৈরি করেছে, প্রমোশন তৈরি করেছে, যাতে এই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে তারা বাংলাদেশের বিরুদ্ধে বিশ্ব মিডিয়াতে প্রচার করতে পারে এবং ডোনাল্ড ট্রাম্পকে এই ব্যাপারে সজাগ করতে পারে এবং অনুমতি নিতে পারে যে তারা বাংলাদেশে একটা অভিযান চালাতে চায়। কিন্তু বিএনপি, জামাত সহ বাকি দলগুলোর বুদ্ধিদীপ্ত সিদ্ধান্তের জন্য দখলদাররা আমাদের দেশে আক্রমণ করতে পারেনি, কারণ আমরা ওদের উপর প্রতিশোধ নেইনি। এবার আমি বাংলাদেশের আমার ভাই বোনদের বলবো, কোনো ক্ষেত্রে আপনারা প্রতিশোধে মাঠে নামেন না। প্রতিশোধ দুই রকম হয়। যখন রাষ্ট্রের জন্য আপনাকে প্রয়োজন হবে তখন আপনাকে ডাকা হবে, কিন্তু কেউ আপনাকে উস্কানি দেবে, কেউ আপনাকে ফসলাবে আর আপনি নেমে পড়বেন, এই কাজটি করবেন না। কারণ
ওপার চাইছে এই দেশের মধ্যে একটা বড় দাঙ্গা সৃষ্টি করতে, আর সেটি হবে এই দুই ধর্মের মধ্যে। অতএব আপনি যদি দেশপ্রেমিক হন, সর্বোচ্চ সতর্ক থাকবেন, কারো উস্কানিতে আপনি নামবেন না। দ্বিতীয় যে বিষয়টি, ওপার যখন দেখলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস বা বর্তমানে বাংলাদেশের ছাত্র জনতার সরকার তাদের সকল পরিকল্পনা বুঝে ঠান্ডা মাথায় তারা পরিকল্পনা গ্রহণ করছে, তখন তারা পশ্চিমবঙ্গের এক মামুলি নেতা, যিনি এই মুহূর্তে নিজেকে অনেক বড় কিছু ভাবছেন, শুভেন্দু অধিকারী, পল্টিবাজ ডিগবাজি নেতা যাকে বলা হয় পশ্চিমবঙ্গে, এবং তৃণমূল কংগ্রেস এই দলটির তিনি দ্বিতীয় সর্বোচ্চ নেতা ছিলেন এক সময়, অর্থাৎ মমতার পরের চেয়ারে, কিন্তু মমতা তাকে দল থেকে বের করে দিয়েছিলেন দুর্নীতিবাজ হিসেবে এই শুভেন্দুকে। 3 নম্বর বিষয়, আজকে টেলিভিশনে একটা ইন্টারভিউ দেখলাম বিএনপির অন্যতম নেতা মির্জা আব্বাসের। যখন মির্জা ফখরুল ভারতের সমালোচনা করতে মুখ আটকে যায়, প্রথম আলো ডেইলি স্টারের সমালোচনা করতে গিয়ে পিছলে যায় পা, সেই ব্যক্তির জায়গায় আজকে বাংলাদেশের মিডিয়া যারা একপাক্ষিক খবর পরিবেশন করে তাদের একটু উল্লাসিত হওয়ার কোনো কারণ আছে, থাকতেই পারে। কিন্তু হঠাৎ করে ভারতীয় হাই কমিশনারকে বাংলাদেশের মন্ত্রণালয়ে ডাকলো আর ভারতীয় হাই কমিশনার চলে গেলেন, এই পুরো বিষয়টা যখন আমি তথ্য অনুসন্ধান করতে শুরু করলাম বা একাধিক সোর্সের সঙ্গে কথা বলতে শুরু করলাম, ইন্টেলিজেন্সের সঙ্গে কথা বলতে শুরু করলাম, যা জানতে পারলাম তা নিঃসন্দেহে উদ্বেগজনক। অন্তত বাংলাদেশের প্রেক্ষাপটে এই পুরো বিষয়টা যেভাবে প্রেজেন্ট করা হচ্ছে তা পুরোটাই একপাক্ষিক, এবং তারা যে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে তা অন্তত দুই দেশের সম্পর্ককে আরো অবনতিতে নিয়ে যাবে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। ত্রিপুরার আগরতলায় যে বাংলাদেশের হাই কমিশনারের অফিস আছে, ঠিক সেখানে কিছু ভারতীয় গিয়ে হামলা চালান, প্রতিবাদ করেন। তাদের প্রতিবাদের একটাই লক্ষ্য, কেন বাংলাদেশের সনাতনীদের এই হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে সেই প্রশ্ন তারা তোলেন। এবার এই পুরো বিষয়টা এই যে প্রতিবাদের স্তরে যদি থাকতো তাহলে বিষয়টা অন্য রকম হতে পারতো, কিন্তু কলকাতাতে ভারতীয় হাই কমিশন ভারতীয়রা যখন বাংলাদেশের হাই কমিশনের অফিসে কার্যত প্রতিবাদ মিছিল নিয়ে যান, কিংবা ত্রিপুরাতে যখন বাংলাদেশের হাই কমিশনের সামনে ভারতীয়রা প্রতিবাদ মিছিল নিয়ে যান, তখন বিষয়টা পুরোপুরিভাবে আন্তর্জাতিক মহলে কিন্তু স্প্রেড আউট করে যায়। আর এখানেই কিন্তু কার্যত মুখ পড়ে বাংলাদেশের। সাম্প্রতিক সময়ে কোনো ভারতীয়রা কোনো হাই কমিশনের অফিস অভিযান করেছে, এই দৃষ্টান্ত কিন্তু শেষ 10 বছরে আপনারা দেখাতে পারবেন না। অর্থাৎ বাংলাদেশ সরকার যতই এই হিন্দু এবং সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়নি, এই সংখ্যালঘুর উপর অত্যাচার শুধু ভারতীয় মিডিয়ার প্রচার, এ ধরনের কথাবার্তা বলে আন্তর্জাতিক স্তরে নিজেদের ভাবমূর্তি ফেরাতে চান না কেন, ভারতবর্ষ প্রথম থেকে এই বিষয়টা এমনভাবে কথাবার্তা বলেছেন যে এই পুরো বিষয়টা আন্তর্জাতিক প্রাঙ্গণে ছড়িয়ে যান। এর ফলেই কিন্তু বাংলাদেশ সরকার কার্যত বিপাকে পড়তে শুরু করে। পরবর্তীকালে ভারত সরকার এমন কিছু পদক্ষেপ নিয়েছেন পুরো ইস্যুটায়, যাতে বাংলাদেশ সরকার সম্পূর্ণভাবে বুঝে গেছে যে তাদের হয়তো এই স্বৈরাচারী শাসনের দিন শেষ হয়ে গেছে। কালকে আরো একটা খবর আমাদের চোখের সামনে আসে, চিন্ময় প্রভুর এই যে জুডিশিয়ারি সিস্টেম বা এই যে জুডিশিয়াল প্রসিডিং তা 1 মাস পিছিয়ে যায়, কারণ সনাতনীদের হয়ে চিন্ময় প্রভুর হয়ে আদালতে সওয়াল করার মতো আইনজীবী নাকি খুঁজে পাওয়া যায়নি। আসল কথাটা হলো, যে আইনজীবী চিন্ময় প্রভুর হয়ে আদালতে লড়ছিলেন তাকে এমন ভাবে মারা হয় যে তিনি হসপিটালাইজড হতে বাধ্য হন। এই পুরো বিষয়গুলো যখন ভারতের একের পর এক মিডিয়া তুলে ধরছেন, ঠিক সেখানেই তারা পাল্টা দেওয়ার চেষ্টা করে বাংলাদেশের মিডিয়াকে কাজে লাগিয়ে ভারত বিরোধী প্রচার করতে শুরু করে দিয়েছেন। তাদের ভাবখানা এমন যে বাংলাদেশ ডাকলো এবং ভারতীয় হাই কমিশনার সুরসুর করে তাদের অফিসে চলে গেল। বাংলাদেশের হাই কমিশনার অফিস ভারতে যদি অ্যাটাক হয়, তাহলে বাংলাদেশে থাকা ভারতীয় হাই কমিশনার কি করবে? একের পর এক ইস্যুতে যখন বাংলাদেশ সরকার অফিসিয়ালি প্রেস রিলিজ করে, সেই প্রেস রিলিজ করার সময় তো ভারতীয় হাই কমিশনারের সঙ্গে মিটিং করতে হয় না। মানে ধরুন, যখন অমিত শাহ কার্যত অনুপ্রবেশকারী ইস্যুতে বাংলাদেশিদের করা বার্তা দিয়েছিলেন, তখন তারা সরাসরি প্রেস রিলিজ করেছিলেন অমিত শাহর বিরুদ্ধে। সে সময় তো ভারতীয় হাই কমিশনারের বিরুদ্ধে ভারতীয় হাই কমিশনারের সঙ্গে কোনো মিটিং করার প্রয়োজন হয়নি। তাহলে এক্ষেত্রে কেন ভারতীয় হাই কমিশনারের সঙ্গে মিটিং করতে হলো? এই আসল প্রশ্নটার উত্তর কিন্তু বাংলাদেশের কোনো মিডিয়া খোঁজার চেষ্টা করেনি। আসলে সম্পূর্ণ অন্য একটা বিষয় এই ভারত এবং বাংলাদেশ কেন্দ্র করে সীমান্তে হয়ে যাচ্ছে দিনের পর দিন, যা বাংলাদেশের সরকারের কার্যত ঘুম কেড়ে নিতে বাধ্য। আপনারা জানেন, নরেন্দ্র মোদীকে কার্যত আরএসএস কড়া বার্তা জানিয়ে বলেছে আন্তর্জাতিক জোট যেন গঠন করে ভারত সরকার। ফলে এই আরএসএস এর বার্তা এবং ভারত সরকারের তৎপরতা নিঃসন্দেহে বাংলাদেশিদের
ঘুম উড়িয়ে নিতে বাধ্য। কারণ বাংলাদেশিরাও জানে, এই ইউনিট সরকারও জানে, আরএসএস যখন কোনো পার্টিকুলার বিষয়ে মন্তব্য করে তখন ভারতের যে বিজেপি সরকার তা করতে কিন্তু বদ্ধপরিকর। আর এখানেই মোহাম্মদ ইউনূস বুঝতেই পারছেন না ভারতেররা বা ভারতের পররাষ্ট্র দপ্তর বা বিদেশ সচিব এক্স্যাক্টলি ঠিক কি ভূমিকা পালন করতে চলে। পরবর্তীকালে আরো একটা খবর আমাদের সামনে আসে, ভারত সরকার ইতিমধ্যেই সীমান্তে 35,000 সৈন্যকে ডিপ্লয় করে দিয়েছে। শুধু তাই নয়, ভারত সরকার এমন একটি মিসাইল সীমান্তে ডিপ্লয় করেছে যার রেঞ্জ 70 থেকে 75 কিলোমিটার। অর্থাৎ একদম কাছের কোনো টার্গেটকে আক্রমণ করার জন্য এই ধরনের মিসাইল কিন্তু ব্যবহার করে ভারতীয় আর্মি। এখন যে কনটেক্সটে এই ঘটনাগুলো ঘটছে খুব স্বল্প সময়ের পরিসরে কিন্তু, এবং আমি কিন্তু অবাক হব না, আমার কিঞ্চিত সামরিক জ্ঞান আছে, এবং সেই দৃষ্টিকোণ থেকে আমি বলছি 35,000 সৈন্য মোতায়েন করেছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত আমাদের সীমান্ত সংলগ্ন জায়গায়, এবং আপনার 70 কিলোমিটার রেঞ্জের মিসাইলও কিন্তু মোতায়েন করা হয়েছে, যেটা আগে ছিল না। তো পাকিস্তানে একাধিকবার ভারত সার্জিক্যাল স্ট্রাইকে গেছে, সেই সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। ক্ষেত্র বাংলাদেশ সরকার এই পুরো বিষয়টায় কার্যত বিপাকে পড়েন। বাংলাদেশ সরকার যেভাবে এতদিন চালিয়ে ব্যাট করছিলেন, যখন এই ধরনের খবর বাংলাদেশি মিডিয়ায় আসতে শুরু করে বা বিভিন্ন পোর্টালে যখন এই আসল খবরটি বেরিয়ে যায়, তখন বাংলাদেশ সরকার কিন্তু কার্যত বুঝতেই পারেন না তারা কি করতে চলেছেন বা কি করতে পারেন। তার মানে প্রথম কারণ নিঃসন্দেহে আরএসএস এর এই কড়া বার্তা, যা শুধুমাত্র নরেন্দ্র মোদীকে চাপে ফেলেছে সেটা নয়, তা কেবলমাত্র ভারত সরকারকে চাপ দিয়েছে সেটা নয়, তা বাংলাদেশ সরকারের রাতের ঘুম উড়িয়ে নিয়েছে। কারণ আরএসএস যখন পার্টিকুলারলি কোনো ইস্যুতে সরব হয়, সেই বিষয়টা আন্তর্জাতিক প্রাঙ্গণ শুধু নয়, ভারত সরকার সেটাকে মানতে বাধ্য। ফলে আরএসএস এর এই বার্তার পর ভারত সরকারের পদক্ষেপ কি হবে তা তারা বুঝতে পারছেন না। সেকেন্ড সীমান্তে সে খবর, যেখানে ভারতীয় সেনা প্রায় 35,000 সংখ্যায় ডিপ্লয় করা হয়েছে এবং একাধিক মিসাইল সীমান্তে লাগোয়া জায়গায় কিন্তু রাখা হয়েছে। বাংলাদেশের সেনাপ্রধান তা জানেন, সেনাপ্রধান জানেন বলেই কার্যত বাংলাদেশের সেনাবাহিনীর সদস্যদের যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে বলেছেন, যে কোনো কঠিন মোকাবিলাকে ফেস করার কথা বলেছেন। 3 নম্বর যে ঘটনাটা, যা নিঃসন্দেহে বাংলাদেশ সরকারের রাতের ঘুম কেড়ে নিতে বাধ্য, তা হলো 135 কোটি টাকা চেয়ে বসে আছে ত্রিপুরা। অর্থাৎ ত্রিপুরা এতদিন দম্বুরবাদ সংলগ্ন জায়গা থেকে যে 150 মেগাওয়াট করে বিদ্যুৎ বাংলাদেশকে সরবরাহ করত, যেই বিদ্যুৎকে কেন্দ্র করে কার্যত কুমিল্লা সংলগ্ন জেলায় আলো পৌঁছে যেত, সেই 135 কোটি টাকা চেয়ে বসেছে ইউনিট সরকারের থেকে। পাশাপাশি ত্রিপুরা এবং আসাম সম্পূর্ণভাবে বাংলাদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য বন্ধ করছে। 2023-24 সালে এই ব্যবসা বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় 750 থেকে 800 কোটি টাকা। অর্থাৎ এই 800 কোটি টাকার ঘাটতি বাংলাদেশ সরকার কিভাবে সামলাবে, এবং ঠিক কেন্দ্রীয় সরকারের অনুমোদন ছাড়া ত্রিপুরা সরকার কিভাবে 150 কোটি টাকা চাইলো, সেই প্রশ্ন কিন্তু তারা ভাবতেই মানে এই চালটা তারা বুঝতেই অনেকটা সময় নিয়ে ফেলেছেন। পাশাপাশি এই ত্রিপুরা সরকারের একাধিক হোটেল বাংলাদেশিদের জন্য আর দেওয়া হবে না ঘোষণা করা হয়েছে, চিকিৎসা পরিষেবা তারা দেবে না ঘোষণা করেছে। অর্থাৎ বাংলাদেশের সংলগ্ন যে দুটো রাজ্য বাংলা এবং ত্রিপুরা যেভাবে বাংলাদেশিদের বয়কট অভিযান শুরু করেছে, তাতে নিঃসন্দেহে মোহাম্মদ ইউনূসের কাছে বিকল্প কোনো পরিকল্পনাই কিন্তু নেই। দেখুন, কোনো কিছুতেই মোহাম্মদ ইউনূসের কাছে বিকল্প পরিকল্পনা নেই, কারণ এদের স্ট্র্যাটেজিক প্ল্যানিং সম্পূর্ণ শূন্য। ভারত বিরোধী কথাবার্তাকে বলাকে আপনারা শুধু স্ট্র্যাটেজিক প্ল্যানিং ভাববেন না, মানে ডিপ্লোম্যাসির কোনো প্ল্যানিং ভাববেন না। আরএসএস কি বলেছে এবং ভারত সরকার এর পরবর্তীতে কি পদক্ষেপ নেবে, এই ভাবনা, এর জন্য দূরদর্শিতা প্রয়োজন, এর জন্য সুদূর প্রসারিতা প্রয়োজন, এবং প্রতিপক্ষ কি পরিকল্পনা করছে, প্রতিপক্ষ কি স্টেপ নিচ্ছে, সেই অনুযায়ী নিজেদের গুটি সাজানোটা ইম্পর্টেন্ট, যা বাংলাদেশ সরকারের এমন কোনো লোক নেই যা তারা করতে পারেন। আর সীমান্তে 35,000 সেনাবাহিনী সদস্য ভারত ডিপ্লয় করে বুঝিয়ে দিয়েছে তারা পুরো ইস্যুটা নিয়ে অত্যন্ত কঠিন এবং কড়া অবস্থান নিয়ে আছে। পাল্টা বাংলাদেশ সেনাপ্রধান বা বাংলাদেশের পক্ষ থেকে এখনো অবধি কিন্তু কোনো স্টেপ আসেনি, কিন্তু কাগজ কলম এবং মিডিয়ায় গরম করা কিছু কথাবার্তা তারা বলছেন। কিন্তু তারা নিজেরাও জানেন ভারতের যে ক্ষমতা, ভারতের যে দম এবং আন্তর্জাতিক স্তরে ভারতের যে প্রভাব, তা যদি ভারতবর্ষ 0.5% দেখাতে শুরু করে, তাহলে বাংলাদেশ কিন্তু ধরা ছোঁয়ার বাইরেও আসবে না, মানে কোনো বিষয়ই আসবে না।
3 নম্বর যে প্রশ্ন, ত্রিপুরা সরকার যেভাবে বাংলাদেশের উপর স্যাংশন লাগালো, এরপরে ভারতের একাধিক রাজ্য যদি বাংলাদেশিদের উপর এরকম কড়া অবস্থান পালন করে, তাহলে বাংলাদেশ সরকারের প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি কি থাকবে? অন্তত ত্রিপুরা সরকার যদি বিদ্যুৎ কেটে দেয় তাহলে বাংলাদেশ সরকারের এক্স্যাক্টলি অবস্থান কি হবে? এই প্রশ্ন কিন্তু মোহাম্মদ ইউনূসের কাছে নেই। পাশাপাশি কালকে মোহাম্মদ ইউনূস একদম শেষ বার্তা একটা পেয়ে গেছেন, যখন খোদ ভারতীয় লোকসভায় কার্যত বাংলাদেশ বিরোধী স্লোগান ওঠে। ইন্ডিয়ার সাথে বাংলাদেশের যুদ্ধ হইলে বাংলাদেশকে জিততে পারবে, এই কথাটা সবাই বলতেছে এবং ইন্ডিয়া খুব গর্ব করে বলতেছে সাধারণ জনগণ যে আমরা তো হিসু করলে ভেসে চলে যাবে বাংলাদেশ, অনেক কথাই বলতেছে। কিন্তু এটা কি সম্ভব? ইন্ডিয়ার সব থেকে বড় বর্ডার কিন্তু বাংলাদেশের সাথে, বড় সীমান্ত। এখন ইন্ডিয়া যে সৈন্য আছে, ইন্ডিয়ার সৈন্য কি শুধু বাংলাদেশের জন্যই করছে বলেন? একবার চিন্তা করেন যে ইন্ডিয়ার অনেক সামরিক বাহিনী অনেক আছে, সবকিছুই আছে, কিন্তু ইন্ডিয়া তো সবকিছু প্রয়োগ আমাদের সাথে করতে পারবে না। সবকিছু কি বাংলাদেশের সাথে প্রয়োগ করতে পারবে? সব সৈন্য কি বাংলাদেশে নিয়ে আসতে পারবে? পারবে না তো। ইন্ডিয়ার যে সৈন্য আছে ওদের 70% রাখছে হচ্ছে চায়না পাকিস্তানকে ঠান্ডা করার জন্য, মানে পাকিস্তানের সাথে মোকাবেলা করার জন্য, ঠান্ডা করার জন্য না, সরি, পাকিস্তানের সাথে মোকাবেলা করার জন্য 70% রাখছে। 38% তো আরো আছে না, সীমান্ত আছে না ইন্ডিয়ার। তারপরে ওদের দেশে যে প্রবলেম চলে, ওদের দেশে যারা বিদ্রোহী গোষ্ঠী আছে ওদেরকে দমন করতে দিতে লাগে 40%। ওদের দেশে যারা বিদ্রোহী গোষ্ঠী মানে দেশ বিভক্ত হইতে চায় ওদের দমন করতে হইতে 40% লাগে। তাহলে আর গোলা কি ধার করে আনবে? হ্যাঁ, বাংলাদেশের সাথে যুদ্ধ করবে? এটা ভয় দেখাইতেছে ভাই, অতটা সোজা না। একটা কথা মাথায় রাখবেন, যখন আফগানিস্তান আমেরিকার মতো শক্তিশালী একটা দেশের সাথে যুদ্ধ করলো তখন ওদের পায়ে জুতাও ছিল না, আফগানিস্তানের পায়ে জুতাও ছিল না। সে আফগানিস্তান আমেরিকাকে হটাইতে পারছে না। আর আমরা তো কত ভালো আছি ভাই, আমরা কত ভালো আছি। হ্যাঁ, এখানে যে ইউক্রেনের সাথে যখন যুদ্ধ হয়, ইউক্রেনের কি ছিল ভাই? একটা পারমাণবিক অস্ত্রও ছিল না। তাই ইউক্রেন রাশিয়ার মতো একটা শক্তিশালী রাষ্ট্রের সাথে টিকে রয়েছে না। আপনি আফগানিস্তানের কথা বাদ দেন, আপনি ইউক্রেনের উদাহরণ নেন, টিকে আছে না? বর্তমানে আমেরিকা হচ্ছে পরাশক্তি, আর আমেরিকার প্রধান শত্রুকে রাশিয়া না তো। রাশিয়ার ইউক্রেনের মতো একটা দেশটিতে থামায় রাখছে। চায়নারা তারা প্রতিদ্বন্দ্বী মনে করে, আর চায়নার শত্রু হচ্ছে ইন্ডিয়া। তা আমাদের উপর হামলা করলে চায়না কি তাকায় থাকবে? হ্যাঁ, আপনাদের মনে আছে ওই যে পাকিস্তানের সাথে একটা যুদ্ধ হয়েছিল 2-3 বছর আগে। সে যুদ্ধ যখন চলে তখন ওই দিক দিয়ে লাদাখে আপনার মানে 80 কিলোমিটার জায়গা দখল করে বসেছিল চায়না। তো বাংলাদেশে যদি এরকম হামলা করার প্ল্যান করে যে হামলা করবে, এটা করবে, সেটা করবে, দেখা গেলো ওই দিক দিয়ে ওরা অর্ধেক নিয়ে নিচ্ছে, ইন্ডিয়ার ঠেকাইতে পারবে না তো, অর্ধেক নিয়ে নিচ্ছে। কারণ চায়নার যে সৈন্য আছে এটা তো অন্য দিকে এতটা ইউজ করার প্রয়োজন নাই, ঠিক না? তো এই যে আপনার ইন্ডিয়ার যে সামরিক বাহিনী অনেক আছে, অস্ত্র আছে, হ্যান আছে, ত্যান আছে, কিন্তু সব অস্ত্র তো বাংলাদেশে প্রয়োগ করতে পারতেছে না। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে ইন্ডিয়ার সব থেকে বড় বর্ডার বাংলাদেশের সাথে। সেই ক্ষেত্রে এই বাংলাদেশের সাথে যুদ্ধ করতে হলে কিন্তু অধিকাংশ সৈন্য কিন্তু বাংলাদেশের এখানে নিয়ে আসতে হবে, যতই ছোট হোক বাংলাদেশের 4-5 দেশ সীমান্ত, সব থেকে বড় বর্ডার। সেই ক্ষেত্রে বাংলাদেশের সৈন্য সব নিয়ে আসতে হবে। সব সৈন্য যদি বাংলাদেশে নিয়ে আসে, ওই যে চায়না কি করবে, পাকিস্তান কি করবে, একবার চিন্তা করেন। সো ইন্ডিয়ার আমাদের সাথে যুদ্ধ করার মতো ক্ষমতা নাই, সে আমাদের সাথে যুদ্ধ করবে না। আমাদেরকে ভয় দেখাইতেছে, কারণ ইন্ডিয়া প্রচুর ভয় পাইতেছে। বর্তমান বাংলাদেশে যে পরিস্থিতি চলতেছে, জনগণের ভিতর যে পরিমাণ ইন্ডিয়া বিরোধিতা চলে আসছে, ইন্ডিয়ার মাথায় হাত ভাই। ইন্ডিয়ার ব্যবসা, ট্যুরিজম সেক্টর সব ধ্বংস হয়ে যাবে। ইন্ডিয়া আমাদের সাথে যুদ্ধ করবে না, সে পারা আর না পারা তো পরের হিসাব। ইন্ডিয়া কখনো আমাদের সাথে যুদ্ধ করবে না। আদালতে গিয়েছি, মামলা মোকদ্দমায় পড়েছি, কিন্তু একান্তে নিরাপত্তাহীনতায় আমরা কখনো ভুগিনি। কোর্টে গিয়ে লাথি খেতে হবে, উকিল দাঁড়াবে না, বিচারক বিব্রত হবেন। তারপর আদালতে গিয়ে সেই যাকে বলা হয় উকিলবিহীন অবস্থায় অমানবিক একটা পরিস্থিতিতে পড়ে যখন জেলখানাতে যাওয়ার পর সেখানে আবার মারধর, লাথিগুঁতো, পিটনি থেকে শুরু করে আরো অনেক কিছু যে ঘটবে, এটা রাজনৈতিক সরকারের আমলে সাধারণত কেউ কল্পনা করতে পারে না। এর কারণ হলো সবারই মোরলেস একে অপরের সঙ্গে একটা নিরাপত্তা বলয় থাকে, সম্পর্ক থাকে। সেই সম্পর্কটি এখন শূন্যে, কোনো কাজে আসছে না।
দ্বিতীয়ত হলো যে সমাজে যারা মাতব্বরি দেখাতেন, তারপর মাস্তানি করতেন, তাদের একটা চেইন অফ কমান্ড ছিল। যেমন ছাত্রলীগের একটা ছেলে দুষ্টামি করেছে, আপনি যদি ছাত্রলীগের সভাপতির সাথে সম্পর্ক থাকে ভালো, তাকে বললেন, তার সাথে সম্পর্ক নিয়ে আওয়ামী লীগের একজন নেতাকে বললেন, তো এভাবে একটা জিনিস করা যায়। কিন্তু এখন এমন একটা অবস্থা হলো যে এই মুহূর্তে যারা ক্ষমতা এক্সারসাইজ করছেন তারা এবং তাদের সহযোগী যারা আছে তাদেরকে ম্যানেজ করা, তাদেরকে বলা, তাদের প্রতি ইনফ্লুয়েন্স করা, এটি বলতে গেলে একেবারে কোনো নেটওয়ার্কের মধ্যেই পড়ছে না। ফলে যারা একবার বিপদে পড়েছেন এই সময়টাতে প্রায় সকলেই এক বাক্যে বলছেন আগে আমরা ভালো ছিলাম। তো যা বলছিলাম, এই যে বাংলাদেশের ভিতরে এবং বাইরে এমন অনেক ঘটনা ঘটছে যেগুলো আমরা বলছি না, বলতে পারছি না, কিন্তু ঘটনা কিন্তু ঘটে যাচ্ছে। তো যেগুলো এই মুহূর্তে দৃশ্যমান সেটা হলো ভারত এবং বাংলাদেশের মধ্যে রীতিমতো যুদ্ধাবস্থা। এটি এই মুহূর্তে প্রচারে একেবারে মহাযুদ্ধের মতো অবস্থা, প্রোপাগান্ডায় আরো খারাপ অবস্থা। আমরা বাংলাদেশে বসে খুব গালাগালি করছি ভারতকে, আবার ভারতের 10 মুখ। আমাদের যেহেতু ছোট দেশ, আমাদের সবকিছু একটা সীমিত যাকে বলা হয় শক্তি এবং সামর্থ্য রয়েছে, কিন্তু ভারতে রয়েছে বলতে গেলে সীমাহীন তাদের কানেক্টিভিটি, দেশে দেশের বাইরে। তাদের মিডিয়া আমাদের সাথে অনেক শক্তিশালী এবং তাদের যে সকল সাংবাদিক রয়েছেন আমাদের সাথে অনেক অনেক বেশি যোগ্যতা সম্পন্ন। তারা কারো পক্ষে গেলে ওভাবেই যান, কারো বিপক্ষে গেলে ঠিক ওইভাবে যেতে পারেন, যেটা আমরা পারি না। এবং তাদের যে রাজনীতিবিদ যারা রয়েছেন যোগ্যতার বিচারে, তারপরে মানদণ্ডের ক্ষেত্রে, দেশপ্রেমের ক্ষেত্রে এবং রাজনীতির যে কলা কৌশল এগুলো প্রয়োগের ক্ষেত্রে, শুধু এতটুকুই বললাম যে আমরা বাংলাদেশে যারা আছি তারা একেবারে শিশু এদের তুলনায়। মমতা ব্যানার্জির কথা যদি আপনি চিন্তা করেন, রাহুল গান্ধীর কথা যদি চিন্তা করেন, নরেন্দ্র মোদী থেকে শুরু করে এরকম অন্ততপক্ষে 1000 আপনি সর্বভারতীয় নেতার কথা বলতে পারবেন, যাদের তারা যদি কোনো একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হন, তবে ওই বিশ্ববিদ্যালয়ে ঢোকার জন্য প্রাইমারি স্কুলের 5 পাস করার মতো অবস্থা আমাদের দেশের রাজনীতিবিদদের এখনো হয়নি। এটা হলো বাস্তবতা। যদি কেউ চ্যালেঞ্জ জানাতে চান তারা একটু শশী থারুরের সঙ্গে বসতে পারেন, অমিত শাহের সঙ্গে বসতে পারেন, মমতা ব্যানার্জির পাশে বসতে পারেন, কোনো আলাপ আলোচনা করতে হবে না, শুধু একটা ছবি তুললে আপনি বুঝতে পারবেন যে এই দুজনের যে বডি ল্যাঙ্গুয়েজ কার অবস্থান কি। তো কাজেই এই যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে বাকযুদ্ধ শুরু হয়েছে, এই যুদ্ধের প্রেক্ষিতে ভারত যা কিছু করছে সঙ্গে সঙ্গে সেটা আন্তর্জাতিক মিডিয়াতে বাংলাদেশের বিরুদ্ধে চলে যাচ্ছে। আর সেটাকে সামাল দেওয়ার জন্য আমরা নিজেদের এই ঘরের মধ্যে থেকে কুয়োর ব্যাঙ যেভাবে লাফায় ঠিক ওইভাবেই যা কিছু করার ততটুকু আমরা করতে পারছি। তো এই যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করা হয়েছে, এগুলোর আইনগত ভিত্তি কতটুকু আছে না আছে আমরা বাংলাদেশের মানুষ জানি। এদেশের সংখ্যালঘুরা আসলে কিভাবে আছে আমরা তো জানি, সংখ্যালঘুরা সবচেয়ে ভালো জানেন, কিন্তু তারপরেও ভারত এটা মার্কেটিং করছে। এজন্য করছে যে এখন বাংলাদেশের উপর তারা কাঁঠাল ভাঙবে। তাদের অনেক ব্যর্থতা আছে পররাষ্ট্রনীতিতে। তারা আওয়ামী লীগের সঙ্গে যেভাবে সম্পর্ক স্থাপন করেছিল, শেখ হাসিনাকে তারা যেভাবে একেবারে হিমালয়ের পর্বতের চূড়ায় উঠিয়েছিল এবং বাংলাদেশের জনগণকে যেভাবে ইগনোর করেছিল, আমরা বাইরে থেকে বারবার বলেছিলাম ভারতকে, ইন পার্সন ভারতে যারা কূটনীতিবিদ আসতেন তাদের সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে। তারপর এই টকশোর মাধ্যমে, সভা সমিতি, সেমিনার, লেখনীর মাধ্যমে ভারতের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছে যে আপনারা নেশন টু নেশন এবং জনগণের সঙ্গে সম্পর্ক করেন, একসময় আপনারা খুব বিপদে পড়বেন। কিন্তু তারা সেই বড় দাদাদের মতো সবসময় একটা গোধরে ছিল এবং তারই প্রেক্ষিতে যখন শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে আশ্রয় নিলেন, এখন তারা মানে তাদের ইজ্জতে ভীষণ রকম ঘা লেগেছে। এখন বাংলাদেশকে কী করে অপদস্থ করা যায়, শেখ হাসিনাকে, আওয়ামী লীগকে রক্ষা করার জন্য, নিজেদের ইজ্জত এবং আব্রুকে রক্ষা করার জন্য, নিজেদের ইগোকে তারা যাকে বলা হয় প্রতিষ্ঠিত করার জন্য বা ইগোটি বাংলাদেশের উপর প্রয়োগ করার জন্য, দাদাগিরি, ফিউডালিটি, এই জিনিসগুলো প্রয়োগ করার জন্য তারা কি করছেন, মিথ্যার যে ব্যাসাতি, তারপরে প্রচার এবং প্রোপাগান্ডার যে ব্যাসাতি এবং যা কিছু করা দরকার, দম্ভ, সব মিলে এমনভাবে করছেন
সত্যিকার অর্থে আমরা এগুলো পেরে উঠছি না, বাট ওদের কথাবার্তা শুনলে মেজাজ ঠিক রাখা যায় না। যেমন বড় বড় সামরিক জেনারেল, ভারতের সামরিক জেনারেল, পলিটিক্যাল বিশ্লেষক, এবং এখানে আমাদের বাংলাদেশে যেমন মতিউর রহমান মাহফুজা নামের মতো সাংবাদিক, তাদের চেয়েও অনেক অনেক বড় মানের সাংবাদিক, তারা তাদের ইউটিউব পেজে, পত্রিকার ইউটিউব পেজে, নিজেদের ইউটিউব পেজে, ফেসবুক পেজে তারা অনবরত বাংলাদেশের বিরুদ্ধে যে বিষোদ্গার করছেন এবং যেভাবে বলছেন যে বাংলাদেশ হলো এরকম একটা দেশ, ভারত যদি একটা টিপ মারে সেই একটা টিপ সহ্য করার ক্ষমতা বাংলাদেশ নেই। 2 নম্বর হলো যে বাংলাদেশের সব কিছু যা কিছু আছে তা ভারত মাত্র 10 মিনিটের মধ্যে মানে বোমা মেরে গুড়িয়ে চুরমার করে দিতে পারে। এরকম বিভিন্ন রকম কথাবার্তা যা বলছে তা আসলে আমাদেরকে উত্তেজিত করছে, আমাদের তরুণ সমাজকে ভীষণ রকমভাবে উত্তেজিত করছে। এবং এই সময়ের মধ্যে ভারতে আমাদের পক্ষে কথা বলার মতো একমাত্র কবির সুমন ছাড়া আর কেউ নেই, ওই যে বিখ্যাত সঙ্গীতজ্ঞ কবির সুমন। তো আমরা অনেকদিন যাবতই জানি যে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তিনি বাংলাদেশের ভালো বন্ধু, শেখ হাসিনার ভালো বন্ধু হওয়া সত্ত্বেও তিনি ছাত্র আন্দোলনের সময় জুলাই মাসের দিকে তিনি এই আন্দোলনকারীদের পক্ষে কথা বলেছেন এবং একথাও বলেছেন যে আন্দোলনকারীরা যদি ভারতে আসতে চায়, পশ্চিমবঙ্গে যেতে চায়, তাহলে তিনি তাদেরকে আশ্রয় দেবেন। এই ধরনের বন্ধুত্বপূর্ণ একটা মনোভাব তার ছিল। কিন্তু তিনিও সম্প্রতি সর্বভারতীয় রাজনীতির যে মেরুকরণ, সেই মেরুকরণের মধ্যে পড়ে বাংলাদেশের বিরুদ্ধে হঠাৎ করে এমন একটা কথা বললেন যে বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী, জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করা উচিত। এবং এটা যেন তেন লোক নয়, সর্বভারতীয় রাজনীতিতে কেন্দ্রের রাজনীতি যারা নিয়ন্ত্রণ করেন 2-3 জন বাদে সর্বভারতীয় রাজনীতিতে মমতা ব্যানার্জির একটা সুনাম আছে, সুখ্যাতি আছে এবং তিনি যথেষ্ট ক্ষমতাধর এবং তার বক্তব্য দেশে বিদেশে ভীষণভাবে আলোচিত হয়। তো তিনি যেই মুহূর্তে বললেন পশ্চিমবঙ্গের বিধানসভাতে যে বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী জাতিসংঘের মোতায়েন করা উচিত সংখ্যালঘুদের রক্ষা করার জন্য, এবং এই কথাটা মোদী সরকার সঙ্গে সঙ্গে কি করলো, ভারতের যে কেন্দ্রীয় পার্লামেন্ট যেটা লোকসভা, সেই লোকসভা এবং লোকসভার যেটা ঊর্ধ্বতন, যেটা একটা হলো ওদের যে লোকসভা আর একটা হলো ওদের যে আপার হাউস যেটাকে বলা হয়, তো সে রাজ্যসভা, সেখানেও এই বিষয়টি নিয়ে আলোচনা হলো এবং সংসদ সদস্য যারা আছেন 2 জায়গাতেই তারা ভীষণ রকম এইগুলো নিয়ে আলোচনা শুরু করলেন এবং এখনও সে আলোচনা করছে। এবং এটা নিয়ে আমাদের বাংলাদেশের আমরা প্রতিক্রিয়া দেখাচ্ছি। আমাদের একজন তরুণ উপদেষ্টা তিনি বললেন যে বাংলাদেশে দরকার নেই, ভারতে শান্তিরক্ষী বাহিনী নিয়োজিত হবে এবং সেখানে যদি দরকার হয় বাংলাদেশের সামরিক বাহিনী জাতিসংঘের হয়ে সেখানে দায়িত্ব পালন করবে। এগুলো কথার কথাই কারণে যে আমাদের এই বক্তব্য আমাদের এই বলয়ের বাইরে যাবে না, কিন্তু মমতা ব্যানার্জির বক্তব্য, ভারতের বক্তব্য, এটি লন্ডনে চলে যাবে, আমেরিকাতে চলে যাবে, জাতিসংঘে চলে যাবে, নিরাপত্তা পরিষদে চলে যাবে এবং যত মানবাধিকার সংস্থা থেকে শুরু করে সারা পৃথিবীর অর্থনীতি যারা নিয়ন্ত্রণ করে সেই সকল জায়গাতে চলে যাবে। এবং এইগুলো বাংলাদেশের বিরুদ্ধে প্রোপাগান্ডা হিসেবে কতটা ব্যবহৃত হতে পারে যে এই মমতা ব্যানার্জির এই বক্তব্যের পরপরই ব্রিটিশ সরকার এই ডিসেম্বর মাসকে কেন্দ্র করে বাংলাদেশে একটি ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে। কি নিষেধাজ্ঞা? সে মনে করছে, অর্থাৎ ব্রিটিশ সরকার মনে করছে যে বাংলাদেশে যে কোনো সময় বড় একটি দুর্ঘটনা ঘটতে পারে এই ডিসেম্বর মাসে, কাজেই তাদের যারা নাগরিক, ব্রিটিশ নাগরিক, তারা যেন খুব সতর্কভাবে চলাচল করে এবং এই সময়টাতে খুব প্রয়োজন না হলে বাংলাদেশে যেন না আসা হয়, এই ব্যাপারে তারা নিরুৎসাহিত করেছে তাদের দেশের নাগরিককে। তো আপনারা জানেন যে একমাত্র পৃথিবীতে যাকে বলা হয় ব্রিটেন হলো সেই দেশ যারা কিনা আমেরিকার মাউথপিস। এখন আমেরিকান সরকার কৌশলগত অবস্থানে আসেন এই কারণে যে একটা ট্রানজিশনাল পিরিয়ড চলছে। জো বাইডেন সরকার চলে যাচ্ছেন, কমলা হ্যারিস ভীষণ রকমভাবে মানসিকভাবে বিষণ্ণ, তার একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে সে জাতির উদ্দেশ্যে একটা বক্তব্য দিয়েছেন, বলা হচ্ছে তিনি ড্রাঙ্কার অবস্থায়, মদ্যপ অবস্থায় বক্তব্য দিয়েছেন। এই তালমাটাল অবস্থায় আর অন্যদিকে মিস্টার ডোনাল্ড ট্রাম্প 20 তারিখে শপথ নেওয়ার জন্য এবং তার সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়ার জন্য তিনি খুব ব্যস্ত সময় পার করছে। তো সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প সরকারের যে এজেন্ডা
তার যে ডিজায়ার, এই জিনিসগুলোই আমরা এখন ব্রিটেনের মুখ থেকে শুনতে পাচ্ছি। তো কাজেই ব্রিটেন ডিসেম্বরকে কেন্দ্র করে যে কথাগুলো বলেছে কিংবা অন্যান্য যা কিছু ব্রিটেন এখানে ঘটানোর চেষ্টা করছে, এটি মূলত আমেরিকারই একটা কূটকৌশল। তো কাজেই এই যে মমতা ব্যানার্জির এই বক্তব্যে আমরা কিন্তু সত্যিকার অর্থে ক্ষতিগ্রস্ত হয়েছি। আর ব্যক্তি মমতা ব্যানার্জির সঙ্গে সম্পর্কের কারণে আমরা অনেকে আহত হয়েছি। এখন যারা রাষ্ট্র পরিচালনায় আছেন, বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যারা আছেন, তারা এই বিষয়টি কিভাবে মোকাবেলা করবেন আমি বুঝতে পারছি না। এর কারণ হলো এই ঘটনার পর যারা বক্তব্য দিচ্ছেন, পররাষ্ট্র উপদেষ্টা দিচ্ছেন, আমার কাছে মনে হচ্ছে তার বক্তব্যে কোনো আকর্ষণ নেই, বরং তাকে দেখলে মনে হয় অসহায়। তিনি প্রচণ্ড রকম অসহায়, মুখ শুকিয়ে গেছেন, তার ওজন কমে গেছে এবং তাকে মনে হয় পিছনে কেউ হয়তো বন্দুক ধরে রেখেছে এবং তিনি যে কথাবার্তা বলছেন সেটা স্বতঃস্ফূর্তভাবে নয়, তার হুমকি ধামকি ভাবে আসছে না। আবার আরেকজন লোক দেখলাম, ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব, তো তিনি সানগ্লাস পরে অনেকটা মিলিটারি স্টাইলে তিনি চলাফেরা করছেন। পিছনে এক গাদা নৌবাহিনীর সদস্য, বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে দাঁড় করিয়ে অ্যাজ ইট ইজ তিনি যে কথাগুলো বলছেন সেগুলো মানানসই নয়। এগুলো মনে হচ্ছে মশারির মধ্যে মশারি টানানোর মতো ঘটনা। তিনি যে কথাবার্তাগুলো বলছেন তার কথাগুলো ব্যক্তিগত, সরকারের নয়। আবার তিনি ব্যক্তিগত যে কথাগুলো বলছেন সেগুলো পয়েন্টিভ নয়, যা কিনা দেশের জন্য খুব কল্যাণকর হবে। এর বাইরে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে তার যে সচিব, প্রেস সচিব, তিনি যে বক্তব্য দিচ্ছেন সেটিও অনেকটা বালক সুলভ, একেবারে বালক সুলভ। কোনো অবস্থাতে এর মধ্যে কোনো পলিটিক্যাল ম্যাচুরিটি নেই। তিনি ভারতের একটি পত্রিকার সাথে সাক্ষাৎকার দিয়েছেন, বাংলাদেশের টেলিভিশনগুলোতে যাচ্ছেন, কিন্তু একটা সরকারকে রিপ্রেজেন্ট করার জন্য যে ধরনের ব্যাকবোন থাকা দরকার, যে ধরনের ধীশক্তি থাকা দরকার, যে ধরনের গ্রহণযোগ্যতা থাকা দরকার সেটা বা পরিচিতি থাকা দরকার, সেটা তার নেই। এখানে যদি আসিফ নজরুল সাহেব কথা বলতেন তাহলে হয়তো অনেকে, ইভেন ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব যদি কথা বলতেন, হয়তো অনেকেই তাদের কথা শোনার জন্য কান খাড়া করতো, তারপরে মন্তব্য করতো। কিন্তু এমন সব লোকজন সামনে এসে কথা বলছেন যাদের কথা শোনার জন্য কারোর মধ্যে কোনো আগ্রহ নাই। ফলে কি হচ্ছে, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, ভারতের বিপক্ষে গিয়েও কথা বলতেছে এবং অনেকে অন্যায়ের প্রতিবাদ করতেছে। দর্শক শ্রোতা, ভারত কিন্তু একটা সময় বাংলাদেশকে যা ইচ্ছা তাই করতে পারতো, কারণ তখন শেখ হাসিনা ক্ষমতায় থাকতো এবং শেখ হাসিনাকে তারা ব্যবহার করতো, কারণ শেখ হাসিনা তো তাদেরই দলের লোক ছিল। দর্শক শ্রোতা, এইসবই কিন্তু আমরা এখানে শুনতে পেরেছি। এতক্ষণ আপনারা যা কিছু দেখেছেন সবকিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে? আপনাদের মন্তব্য কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।